আসসালামু আলাইকুম, টাইপ ওয়াইজ সিকিউ সলভিং ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চতুর্থ অধ্যায় কমপ্লিট করব। চতুর্থ অধ্যায়ে রেওয়ামিলের আমরা কতে আসার মতো যে টাইপ সমূহ আছে সেগুলো আজকে আমরা প্র্যাকটিস করব। তো চলো দেরি না করে শুরু করি। তো এখানে আমরা অ্যানালাইসিস টেবিলটা যদি একটু দেখি যে আমাদের যে প্রথম টপিকটা আছে সেটা হচ্ছে পরিমাণ নির্ণয় করো। তো পরিমাণ নির্ণয় করো থেকে বোর্ডে এসেছে 32 বার কোশ্চেন। তো প্রথমে যে টাইপটা আছে সেটা হচ্ছে একবার কোশ্চেন এসেছে, দুই দিকের ভুল চিহ্নিত করে পরিমাণ নির্ণয়। এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, জাস্ট আমরা একটু দেখে যাব। হ্যাঁ, এটা তেমন বোঝার কিছু নাই, জাস্ট একবার দেখে যাব। ভুলের শ্রেণী উল্লেখপূর্বক সমষ্টি নির্ণয় করো একবার এসেছে, এটাও তেমন একটা ইম্পর্টেন্ট না। যেগুলো একবার, দুইবার বা পাঁচবারের নিচে এসেছে সেগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। সব থেকে ইম্পর্টেন্ট কোনটা? রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না এমন দফার পরিমাণ নির্ণয়, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। 17 বার এসেছে। নীতিগত ভুলের পরিমাণ নির্ণয় করো, এটা সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট, তোমার 10 বার এসেছে এবং বাকিগুলো তোমার তেমন একটা আসেনি। জাস্ট আমরা একবার করে দেখে যাব, ঠিক আছে? তো চলো দেরি না করে শুরু করি। এখানে বলছে দুই দিকের ভুল চিহ্নিত করে এর পরিমাণ নির্ণয় করো। যে দুই দিকের ভুল মানে কি? যেটা দুই পাশেই তোমার ভুল হয়েছে। তো আমরা যদি একটু দেখি ডিরেক্ট, আমরা আগে অ্যানসার দেখি। হ্যাঁ, এখানে বলছে আসবাবপত্র বিক্রয় হিসেবে ক্রেডিট করা হয়েছে। তো আসবাবপত্র হচ্ছে তোমার সম্পত্তিবাচক হিসাব। এখানে কি বলছে? বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে। তো বিক্রয় হচ্ছে আয়বাচক হিসাব। তো এটা হচ্ছে দুই সাইডেই ভুল হয়েছে, মানে বিক্রয়ে ক্রেডিট করা হয়েছে কি আসবাবপত্র হিসাব, হ্যাঁ, আবার বিক্রয়ের মধ্যে কিন্তু আসবাবপত্র অন্তর্ভুক্ত না। তো এটা দুই দিকেরই ভুল হয়েছে। হ্যাঁ, আসবাবপত্র বিক্রয় হিসেবে ক্রেডিট করা হয়েছে, এটা হচ্ছে দুই দিকের ভুল। আর ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন বিবিধ খরচ হিসেবে ডেবিট করা হয়েছে, অর্থাৎ এক খাতের ডেবিট করা জিনিস অন্য খাতে ডেবিট করা হয়েছে। হ্যাঁ, এক খাতের ডেবিট করা জিনিস অন্য হাতের ডেবিট করা হয়েছে, এটা হচ্ছে দুই দিকের ভুল। দুই দিকের ভুল কিভাবে চিনবো? যে আসবাবপত্র বিক্রয়, আসবাবপত্র হচ্ছে তোমার একটা সেক্টর। আচ্ছা এক মিনিট, বোর্ডটা মনে হয় একটু প্রবলেম দিচ্ছে। ওকে, আমার জীবনের মতো এই বোর্ডটা মাঝে মধ্যে আটকে যায়, ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটু ওয়েট করি, এই যে ঠিক হয়ে গেছে, তো এখানে কি বলছে যে আসবাবপত্র হিসাব হচ্ছে একটা হিসাব আর বিক্রয় হিসাব হচ্ছে আরেকটা হিসাব। তো একটা হিসেবের ডেবিট খাত অন্য হিসাবে ডেবিট বা ক্রেডিট করা হলে তখন সেটাকে আমরা দুই দিকের ভুল বলি। তো এই যে দেখো, পণ্য উত্তোলন বিবিধ খরচ হিসাব, উত্তোলন একটা হিসাব আর বিবিধ খরচ আর একটা হিসাব। তো এক হিসাবের জিনিস আর এক হিসাবে ডেবিট বা ক্রেডিট করা হয়েছে। তো এক হিসাবের জিনিস আর এক হিসাবে ডেবিট বা ক্রেডিট করা হলে সেটাকে আমরা দুই দিকের ভুল বলি। তো এখানে ভুলগুলো দেখি যে কমিশন প্রাপ্তি হিসাব কমিশন হিসাবে ডেবিট করা হয়েছে, তো এটা একটাই হিসাব কমিশন হিসাবে। হ্যাঁ, তো এটা হবে না। আসবাবপত্র বিক্রয় হিসাব, তো আসবাবপত্র একটা হিসাব, বিক্রয় আর একটা হিসাব, তো এটা হবে 20,000 টাকা বাট্টা মঞ্জুর নগদান বই থেকে বাট্টা হিসাবে স্থানান্তর করা হয়নি। তো এটা মঞ্জুর বাট্টা, এখানেও বাট্টা আছে, মানে সেম জিনিস, এটা হবে না। বেতন পরিশোধ 5,000 টাকা বেতন খরচ হিসেবে ডেবিট এবং রহিম হিসেবেও ডেবিট করা হয়েছে। তো এখানে বলছে যে বেতন পরিশোধ 5,000 টাকা বেতন খরচ হিসেবে ডেবিট এবং রোয়িং হিসেবে ডেবিট করা হয়েছে। তো বেতন পরিশোধ 5,000 টাকা বেতন খরচ হিসাবে তো ডেবিট করছেও, এখানে আর একটা এক্সট্রা হিসেবে ডেবিট করছে, তো এটা কাউন্ট হবে না। কাউন্ট হবে ওইগুলাই যেটা একটা হিসাব আসবাবপত্র হিসাব অন্য হিসাবে ডেবিট বা ক্রেডিট করা হয়েছে, এক হিসাব অন্য হিসাবে ডেবিট বা ক্রেডিট করা হয়েছে। এখানে বলছে 4,000 টাকার পণ্য ক্রয় লেবেলে লেখা হয়েছে কিন্তু পাওনাদার খতিয়ান হিসেবে স্থানান্তর করা হয়নি, তো এটা কোনো ডেবিট ক্রেডিট করা হয়নি, তো এটা এমনিও বাদ। তো মালিক ব্যক্তিগত প্রয়োজনে 2,500 টাকা পণ্য নেন যা বিবিধ খরচ হিসেবে ডেবিট করা হয়েছে। তো এখানে কি 2,500 টাকা পণ্য নেন, এই পণ্যটা হচ্ছে উত্তোলন, তো উত্তোলন হিসাব বিবিধ খরচ হিসেবে ডেবিট করছে, মানে এক হিসাব আর এক হিসাবে যদি ডেবিট বা ক্রেডিট করে তখন সেটাকে তোমার কি বলে? দুই দিকের ভুল বলে। তো দুই দিকের ভুল আমরা কিভাবে চিহ্নিত করব? যে ডেবিট ক্রেডিট করা হয়েছে কোনটা আগে সেটা আগে খেয়াল করবো, তারপরে দেখবো যে এক হিসাবে ডেবিট অন্য হিসাবে ডেবিট বা ক্রেডিট করা হয়েছে কিনা, ঠিক আছে? এখানে বলছে দুই দিকের ভুল চিহ্নিত করে এর পরিমাণ নির্ণয় করো। ওকে ফাইন। আচ্ছা, তো 1,500 এখানে আর এটা হচ্ছে 2,000, টোটাল হচ্ছে 4,000 টাকা। তো এটা হচ্ছে দুই দিকের ভুলের পরিমাণ নির্ণয়। তারপরে দেখো এখানে বলা আছে যে কি ক নম্বরে 1 ও 2 ভুলের শ্রেণী উল্লেখপূর্বক সমষ্টি নির্ণয় করো। 1 ও 2 নং ভুলের শ্রেণী উল্লেখপূর্বক সমষ্টি নির্ণয় করো। তো 1 নম্বরে কি আছে?
রহিমের নিকট থেকে প্রাপ্ত 12,000 টাকা জনাব হাবিবের খাতে ক্রেডিট করা হয়েছে। এক হিসাবের রহিমের থেকে প্রাপ্ত টাকা হাবিবের খাতে ক্রেডিট করা হয়েছে আর কি মালিক কর্তৃক পণ্য উত্তোলন কিন্তু বিক্রয় বইতে লিপিবদ্ধ করা হয়েছে। মালিক কর্তৃক এত টাকা পণ্য উত্তোলন কিন্তু লিপিবদ্ধ করা হয়েছে কি বিক্রয় বইতে। তো এই দুইটা ভুলের শ্রেণী হচ্ছে, আচ্ছা এখানে তোমার ম্যাথ দেওয়া না, আমি তোমাকে বলে দিই। এখানে বলছে ভুলের শ্রেণী উল্লেখপূর্বক সমষ্টি নির্ণয় করো। একটা হচ্ছে তোমার কি বলছে যে জনাব রহিমের নিকট হতে প্রাপ্ত 12,000 টাকা হাবিবের হিসাব খাতে ক্রেডিট করা হয়েছে। তো আমরা একটু আগে জেনেছি এটা হচ্ছে দুই দিকের ভুল হবে। হ্যাঁ, এক হিসাবের ডেবিট অন্য হিসাবের যদি ডেবিট বা ক্রেডিট করে তাহলে এটা দুই দিকের ভুল হবে। আচ্ছা, ভুল হবে। আর হচ্ছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন, মালিক কর্তৃক পণ্য উত্তোলন বিক্রয় বইতে লিপিবদ্ধ হয়েছে। তো মালিক কর্তৃক পণ্য উত্তোলন বিক্রয় বইতে লিপিবদ্ধ হয়েছে, এটা হচ্ছে এক ভুল। আর এক ভুলের সাথে কি তোমার কেটে গেছে যে মালিক কর্তৃক পণ্য উত্তোলন 5,000 টাকা কিন্তু বিক্রয় বইতে লিপিবদ্ধ করা হয়েছে, মানে বিক্রয় বইতে দেওয়া হয়েছে। তো এটা তোমার ধরা পড়বে না। তো যে ভুল ধরা পড়ে না সেটাকে বলা হয় বেদাখিলার ভুল, এটাকে বলা হয় বেদাখিলার ভুল। তো ভুলের শ্রেণী হচ্ছে বেদাখিলার ভুল আর দুই দিকের ভুল। আচ্ছা, এটা তো গেল ভুলের শ্রেণী উল্লেখপূর্বক আমরা করলাম। ওই যে দেখো এই যে বেদাখিলার ভুল, দেখছো বেদাখিলার ভুল মানে ভুলের শ্রেণী, মানে যেটা ধরা পড়ে না। তো এটা রহিমের নিকট থেকে প্রাপ্তিকে হাবিবের হিসেবে ক্রেডিট করা হয়েছে। ও আচ্ছা, এটাও তোমার বেদাখিলার ভুল, কারণ রহিমের নিকট থেকে প্রাপ্তিকে হাবিবের হিসাব খাতে ক্রেডিট করা হয়েছে। হ্যাঁ, মানে এক ভুল আর এক ভুল দিয়ে যখন রিপ্লেস হয়ে যায় তখন সেটাকে বেদাখিলার ভুল বলে। তো বেদাখিলার ভুলের মূল কনসেপ্ট কি আমি একটু বলে দিই, সংক্ষেপে বলে দিই। বেদাখিলার ভুলের মেইন কনসেপ্ট হচ্ছে যে তোমার এক ভুল যখন আর এক ভুলের জন্য ঢেকে যায় তখন সেটাকে বেদাখিলার ভুল বলে। ধরো তুমি একটা পণ্য আনছো ইন্ডিয়া থেকে, হ্যাঁ ইন্ডিয়া থেকে একটা পণ্য আনছো, ইন্ডিয়া থেকে একটা পণ্য আনছো তুমি বাংলাদেশে, বাংলাদেশে হ্যাঁ ইন্ডিয়া থেকে একটা পণ্য তুমি বাংলাদেশে আনছো। তো এরকম আরো 10টা পণ্য তুমি ইন্ডিয়া থেকে আনলা, কিন্তু একটা পণ্য তুমি মায়ানমার থেকে, মানে মায়ানমারের একটা পণ্য ভুলে ইন্ডিয়ার পণ্যের মধ্যে ঢুকে গেছে, কিন্তু আমি আইডেন্টিফাই করতে পারতেছি না, কারণ ইন্ডিয়ার পণ্য যেমন যেমন দেখতে মায়ানমারের পণ্য একই দেখতে। ঠিক আছে, তো বেদাখিলার ভুল হচ্ছে এরকম যে এক ভুল যখন আর এক ভুল দিয়ে রিপ্লেস হয়ে যায়। যেমন দেখো রহিমের নিকট হতে প্রাপ্তি, তো রহিমের নিকট থেকে প্রাপ্তি এখানে বলছে হাবিবের হিসাব খাতে ক্রেডিট করা হয়েছে। রহিমের নিকট হতে প্রাপ্তি নগদান হিসাব ডেবিট এবং রহিম হিসাব ক্রেডিট, তাই তো এটা যাবে দেখি নগদান ডেবিট আর রহিম ক্রেডিট, রহিম ক্রেডিট, কিন্তু রহিমের বদলে আমি কি করছি হাবিবের হিসাবে ক্রেডিট করছি। তো আমার কিন্তু জাবেদার ঠিক মানে ডেবিট ক্রেডিট ঠিক আছে, শুধু নামটা চেঞ্জ হয়ে গেছে, তো এটা আইডেন্টিফাই করা যায় না। ঠিক আছে, তো এটা হচ্ছে বেদাখিলার ভুল। পণ্য উত্তোলনকে বিক্রয় বইতে লেখা হয়েছে। পণ্য উত্তোলন কি হয় যাবে দেখি উত্তোলন ডেবিট আর ক্রয় ক্রেডিট, তাই তো উত্তোলন ডেবিট আর ক্রয় ক্রেডিট, ক্রয় ক্রেডিট। তো ক্রয়ের জায়গায় বিক্রয় বইতে লেখা হয়েছে, তো এখানে বিক্রয়ও তো ক্রেডিট হয়। বিক্রয় মানে কি বিক্রয় করলে আয় হয়, আয় হলে ক্রেডিট, তো এখানে ক্রয়ের জায়গায় বিক্রয় দিয়ে দিয়েছে, তো এটা আইডেন্টিফাই করা যায় না। এখানে বেদাখিলের বলে মূলত ডেবিট ক্রেডিট ঠিক থাকে। ঠিক আছে, ডেবিট ক্রেডিট ঠিক থাকে, শুধু ভুল হয় হচ্ছে যে কোনো একটা এন্ট্রিতে এন্ট্রি রিপ্লেস হয়ে যায়। হ্যাঁ, রহিমের জায়গায় রিপ্লেস হয়ে গেছে হাবিব, আমি বুঝবো কিভাবে? ক্রয়ের জায়গায় রিপ্লেস হয়ে গেছে বিক্রয়, আমি কিভাবে বুঝবো? ঠিক আছে, তো এটা হচ্ছে বেদাখিলার ভুল। তো পরিমাণ টাকা লিখে দিবা। আচ্ছা, তারপর আছে রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না এমন হিসাবগুলো পরিমাণ নির্ণয় করো। তো এটা খুবই ইম্পর্টেন্ট, আমরা একটু দেখি এটা কয়বার আসছে। রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না এমন দফা হচ্ছে 17 বার আসে। হ্যাঁ, তো এটা থেকে আমরা ভালো লেভেলের ম্যাথ সলভ করব। রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না এমন পরিমাণ নির্ণয় করতে বলছে, তাই তো? আচ্ছা, এমন পরিমাণ নির্ণয় করো, এই যে এটা আমরা দেখি। তো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না এমন পরিমাণ নির্ণয় করার আগে তোমরা একটু লিখে নাও যে এটা একটা মুখস্থ জিনিস, যে 1 তারিখের হাতে নগদ, 1 তারিখের হাতে নগদ, সবাই একটু লেখো যে 1 তারিখের হাতে নগদ, 1 তারিখের ব্যাংক জমা আর সমাপনী মজুদ পণ্য
পণ্য সম্ভাব্য দায় এগুলো হচ্ছে রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। 1 তারিখের হাতে নগদ, 1 তারিখে ব্যাংক জমা, সম্ভাব্য দায় আর সমাপনী মজুত পণ্য কি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। ঠিক আছে, তো এখানে বলছে রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না এমন হিসাব খাতগুলোর পরিমাণ নির্ণয় করো। তো দেখো এই যে সমাপ্তি মজুত এটা অন্তর্ভুক্ত হবে না, এই যে আমি কি বলছি সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত হয় না। আর এটা হচ্ছে নগদ, হচ্ছে এটা সমাপনী নগদ, এটা আসবে। প্রারম্ভিক নগদ কি আছে? প্রারম্ভিক নগদ নাই, তো আমরা চলো দেখি এটার অ্যান্সার কি আছে। এই যে সমাপ্তি মজুদ আছে। আর নোট বাট্টাকরণের জন্য দায়, নোট বাট্টাকরণের জন্য দায় এটা অন্তর্ভুক্ত হবে না। নোট বাট্টাকরণের জন্য দায়, এই যে সম্ভাব্য দায়টা আমি দিছি, সম্ভাব্য দায়টাই হচ্ছে আর এক নাম কি নোট বাট্টাকরণের জন্য দায়টা, একটু মাথায় রাখবা। এই যে এই ধরনের কোয়েশ্চেন, ক্রিটিক্যাল কোয়েশ্চেন আমরা যত সলভ করব তত আমাদের মানে ইনটিউশন বাড়বে। ঠিক আছে, নোট বাট্টাকরণের জন্য দায় যা, সম্ভাব্য দায়ও একই, এটা অন্তর্ভুক্ত হবে না। তো নোট বাট্টাকরণের জন্য দায় 2500 আর সমাপ্তি মজুদ 27500, এটা অন্তর্ভুক্ত হবে না। ঠিক আছে, সমাপ্তি মজুদ 27500 আর নোট বাট্টাকরণের দায় 2500, টোটাল 30000 টাকা। তারপরের ম্যাথে আসি যে রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না তাদের মোট টাকার পরিমাণ নির্ণয় করো। তো এখানে দেখো আরো দুইটা জিনিস আমরা নতুন আবিষ্কার করলাম। প্রারম্ভিক নগদ তহবিল, সমাপনী মজুত পণ্যটা তো আমরা জানতাম, কিন্তু এখানে প্রারম্ভিক প্রাপ্য হিসাব এবং প্রারম্ভিক প্রদেয় হিসাব এই দুটোও মিলে আসবে না। হ্যাঁ, এই প্রারম্ভিক প্রাপ্য হিসাব এবং প্রারম্ভিক প্রদেয় হিসাব 38000 আর 15000 টাকা, হ্যাঁ, এই দুইটাও রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। তো আমরা কি জানলাম যে 1 তারিখের নগদ তহবিল, 1 তারিখের ব্যাংক জমা, নগদ তহবিল ব্যাংক জমা 1 তারিখের, হ্যাঁ, তারপরে প্রাপ্য প্রদেয়, প্রাপ্য প্রদেয় আর সমাপনী মজুত পণ্য, এই যে মজুত পণ্য, এগুলো অন্তর্ভুক্ত হবে না। 1 তারিখের ব্যাংক প্রাপ্য প্রদেয় অন্তর্ভুক্ত হবে না এবং এখানে কোনো সম্ভাব্য দায় নাই। তা দেখো প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক প্রাপ্য হিসাব, প্রারম্ভিক প্রদেয় হিসাব আর সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত হবে না। তো টোটাল যোগ করে অ্যামাউন্ট বসায় দাও। ঠিক আছে, 35000, 38000, 15000 আর 20000, 1,08,000 টাকা। তো এখন বলতে পারো যে ভাইয়া আপনি ডিরেক্ট হচ্ছে সলভ থেকে কেন দেখাচ্ছেন? সলভ থেকে এই জন্য দেখাচ্ছি কারণ নেক্সট স্টেপ আমরা যেগুলো যাব এগুলো একদম মুখস্থ থাকতে হবে, এমন না যেটা বোঝার বিষয়, বোঝার কিছু নাই। এখানে প্রারম্ভিক নগদ তহবিল অন্তর্ভুক্ত হবে না, কেন হবে না এটা আমি জানি না, এটা রুলস, এটা হিসাব বিজ্ঞানের লুকা প্যাসিভলি জানে, আমি জানি না। ঠিক আছে, তো এখানে তোমার হচ্ছে এটা মুখস্থ করতে হবে যে কি কি অন্তর্ভুক্ত হয় না। যেমন যতগুলো ম্যাথ আমরা সলভ করবো তত নতুন নতুন জিনিস শিখবো। যেমন সম্ভাব্য দায়ের আর এক নাম কি, ওই যে প্রদেয় নোটে অন্তর্ভুক্ত হবে না এমন দায়। তারপর হচ্ছে কি আমরা জানতাম যে 1 তারিখের হাতে নগদ, 1 তারিখের ব্যাংক জমা অন্তর্ভুক্ত হয় না। আরো দুইটা জিনিস কি জানলাম, যে 1 তারিখের প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাবও কি তোমার অন্তর্ভুক্ত হয় না। ঠিক আছে, তো টোটাল কত আসলে 1,08,000 টাকা। তারপরে রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না এমন দফাগুলো চিহ্নিত কর। চলো এটা আমরা নিজে নিজে চেষ্টা করি চিহ্নিত করার। 31 তারিখের নগদ তহবিল অন্তর্ভুক্ত হবে, মজুত পণ্য 31 তারিখেরটা হবে না, এটা আসবে না। ঠিক আছে, তারপরে কি আছে, মনিহারি মজুত, এটা 1 তারিখেরটা আছে, 1 তারিখে মনিহারি মজুতটা আসবে কিনা এটা ডিবেটেবল, আমি স্টিল আমরা দেখব। হ্যাঁ, এই যে 1 তারিখে নগদ তহবিলটা আসবে না, মনিহারি মজুদ 1 তারিখেরটা নাও আসতে পারে, আর এই যে সম্ভাব্য দায় আসবে না। ঠিক আছে, তাহলে কয়টা, নগদ তহবিল, সম্ভাব্য দায়, মনিহারি মজুদ 1 তারিখেরটা আর মজুদ পণ্য সমাপনীটা। ঠিক আছে, তো দেখি আমরা, এই যে দেখো, আচ্ছা মনিহারি মজুদ এটা হচ্ছে 31 তারিখেরটা আসবে না, তো মনিহারি মজুদ 1 তারিখেরটা না, 31 তারিখেরটা আসবে না। তো এটা তোমরা কিভাবে মনে রাখবা যে কোনটা 1 তারিখেরটা আসবে না আর কোনটা হচ্ছে 31 তারিখেরটা আসবে না? তো মজুদ কথাটা যদি থাকে, মজুদ পণ্য কথাটা যদি থাকে, তাহলে হচ্ছে আমার কই এটা, এই যে মজুদ পণ্য কথাটা যদি থাকে তাহলে হচ্ছে আমার 31 তারিখেরটা আসবে না, 31 বা 30 তারিখেরটা আসবে না। আর মজুদ পণ্য বাদে বাকি যেগুলো আছে সবগুলো হচ্ছে 1 তারিখেরটা আসবে না। তো মজুদ পণ্য, মনিহারি মজুদ, মজুদ পণ্য দুইটারই 31 তারিখেরটা আসবে না। আর সম্ভাব্য দায় আর নগদ তহবিল আসবে না। এই যে সম্ভাব্য দায় আর নগদ তহবিল আসবে না। তো এই চারটার অ্যামাউন্ট কত হয়েছে টোটাল, 25,000,
800, 8000 আর 7000, 40,800 টাকা। ঠিক আছে, তো এখানে কত, মজুদ পণ্য 25,000, তারপরে হচ্ছে তোমার সম্ভাব্য দায় 8,000, নগদ তহবিল 7,000 আর মনিহারি মজুদ 800। হ্যাঁ, তো এই টোটাল হচ্ছে আমার অমিলে অন্তর্ভুক্ত হবে না। আচ্ছা, তারপরে হচ্ছে টাইপ 4-এ যে ম্যাথটা আমরা এখন করব সেটা হচ্ছে নীতিগত ভুলের পরিমাণ নির্ণয় করো। হ্যাঁ, তো নীতিগত ভুলটাকে আমাকে বুঝতে হবে। নীতিগত ভুলটা হচ্ছে যে সম্পত্তিবাচক হিসাবকে যখন আমরা মুনাফা জাতীয় হিসাব হিসেবে ধরি এবং মুনাফা জাতীয় হিসাবকে যখন সম্পত্তিবাচক হিসাবে ধরি তখন সেটাকে কি নীতিগত ভুল বলে। যে স্পাইডারম্যানের একটা মিম আছে না, মানে একজন আরেকজনের দিকে পয়েন্ট আউট করে থাকে, তো এটা হচ্ছে এরকম যে সম্পত্তিবাচক হিসাবকে মনে করে হচ্ছে মুনাফা জাতীয় হিসাব এবং মুনাফা জাতীয় হিসাবকে মনে করে সম্পত্তিবাচক হিসাব। এই জিনিসটা কেন হয়ে থাকে? হিসাব রক্ষকের জ্ঞানের অভাবের জন্য। ঠিক আছে, তো আমরা অনেক জ্ঞানী, কারণ আমরা হিসাব রক্ষকের মানে ভুলটা ধরবো। হ্যাঁ, তো 10 বার এসেছে, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে বলছে নীতিগত ভুলের পরিমাণ নির্ণয় করো। তো এটা নীতিগত ভুল কিভাবে বের করব? এই যেখানে তোমার নিম্নলিখিত ভুলগুলো পাওয়া গেছে, ক্রয় হিসেবে যোগফল এত টাকা বেশি দেখানো হয়েছে, এটা নীতিগত ভুল না। নীতিগত ভুল কি? এই যে যন্ত্রপাতির সংস্থাপন ব্যয়, মজুরি অন্তর্ভুক্ত করা হয়েছে। সংস্থাপন ব্যয় হচ্ছে যন্ত্রপাতি রিলেটেড ব্যয়, এটা সম্পত্তিবাচক হিসাবের ব্যয়। হ্যাঁ, এই ব্যয়টা অন্তর্ভুক্ত করা হয়েছে মজুরির, অর্থাৎ নরমাল ব্যয় হিসাবে কাউন্ট করা হয়েছে। তো এটা হচ্ছে আমার নীতিগত ভুল। হ্যাঁ, তারপরে পদ হিসাব পরিশোধ 10,000 টাকা ভুল করে পদ হিসাবে ক্রেডিট করা হয়েছে, এটা নীতিগত ভুল না। এই যে আসবাবপত্র বিক্রয় 5,000 টাকা, আসবাবপত্র বিক্রয় 5,000 টাকা, এটা বিক্রয় হিসেবে ক্রেডিট করা হয়েছে। হ্যাঁ, তো এটা হচ্ছে নীতিগত ভুল। তো দেখি, এই যে যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় মজুরির অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ যন্ত্রপাতি হচ্ছে সম্পত্তি রিলেটেড, সম্পত্তিবাচক হিসাবকে নরমাল ব্যয়ের মধ্যে ঢুকাই দিছে, তাই 7,000 টাকা হচ্ছে নীতিগত ভুল। আর আসবাবপত্র বিক্রয় আসবাবপত্র একটা সম্পত্তিবাচক হিসাব, এটাকে নরমাল পণ্য বিক্রয়ের সাথে রিলেট করছে। হ্যাঁ, তো আবার নরমাল বিক্রয় এবং আসবাবপত্র বিক্রয়ের মধ্যে পার্থক্য কি? তো আসবাবপত্র বিক্রয় বা নরমাল বিক্রয় দুইটার জাবেদায় হচ্ছে কি নগদান হিসাব ডেবিট। হ্যাঁ, যেহেতু নগদ টাকা আসছে। আর এখানে পার্থক্য কোথায়? নরমাল বিক্রয়ে তোমার বিক্রয় হিসাব আসে, আর আসবাবপত্র বিক্রয় হচ্ছে আসবাবপত্র হিসাব আসে, অর্থাৎ সম্পত্তিবাচক হিসাব আসে। তো সম্পত্তিবাচক হিসাবকে নরমাল আয় হিসাবে দেখায় দিছে, তাই এটাও হচ্ছে নীতিগত ভুল। তো নীতিগত ভুলে একটা জিনিস, একটা পার্ট থাকবে সম্পত্তি আর একটা পার্ট থাকবে ব্যয় বা আয়। একটা পার্ট থাকবে সম্পত্তি, মাথায় লিখে রাখো, খাতায় খাতায় না লিখলে মাথায় লিখে রাখো, ঠিক আছে? একটা পার্ট থাকবে সম্পত্তি আর একটা পার্ট থাকবে আয় বা ব্যয়, তাহলে আমরা আইডেন্টিফাই করতে পারবো। একটা পার্ট থাকবে সম্পত্তি আর একটা পার্ট থাকবে আয় বা ব্যয়, ঠিক আছে? এই যে সম্পত্তি হচ্ছে এক পার্ট, যন্ত্রপাতি আসবাবপত্র, আর একটা পার্ট হচ্ছে মজুরি আর বিক্রয়। বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, অল ডান। এটা থেকে তোমরা একটু নির্ণয় করো তো দেখি। এই যে আসবাবপত্র সম্পত্তি, এই যে ক্রয় কি ব্যয়, তার মানে এটা নীতিগত ভুল। যন্ত্রপাতি সম্পত্তি আয় হিসাব, তার মানে এটা নীতিগত ভুল। টেকনিক বুঝছো? টেকনিক ধরতে পারছো? তো দেখো 1 আর 3, এই যে আসবাবপত্র আর যন্ত্রপাতি, কি আছে? আসবাবপত্র যন্ত্রপাতি, বিস্তারিত টাকা দুটা যোগ করে দিবা, পরিমাণ কত? 37,000 টাকা। বুঝছো? ধরছো? টেকনিক ধরতে পারছো? এখন পরেরটা তোমাদের এইচডব্লিউ, এটা এইচডব্লিউ, এটা তোমাদের জন্য এইচডব্লিউ থাকবে। নীতিগত ভুলের পরিমাণ এখান থেকে বের করো। হ্যাঁ, তো এটা গেল। তারপরে হচ্ছে আমরা এখন সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করব। এখান থেকে তোমার বিগত বছরগুলোতে তোমার 3 বার কোশ্চেন এসেছে। সমন্বিত ক্রয় দায় থেকেও 3 বার কোশ্চেন এসেছে। হ্যাঁ, তো সমন্বিত ক্রয়ের ম্যাথটা আমরা করব। তো সমন্বিত ক্রয়ের সূত্রটা আমাদের মনে রাখতে হবে। সমন্বিত ক্রয়ের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য মজুদ যোগ ক্রয় সংক্রান্ত খরচ মাইনাস সমাপনী মজুদ। এটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তো মুখস্থ রাখলে এখানে সমন্বিত ক্রয় লিখে দিব। ওই আমরা আর্থিক অবস্থার বিবরণ যেভাবে করছিলাম ওই সেম টেকনিকে। সমন্বিত ক্রয় প্রারম্ভিক মজুদ পণ্য আসবে, যোগ ক্রয় কোথায়? এই যে সমন্বিত ক্রয় আসবে, ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ তেমন একটা নাই, মাইনাস সমাপনী মজুদ পণ্য আসবে, ঠিক আছে? সমন্বিত ক্রয়
আর ক্রয় সংক্রান্ত অন্যান্য প্রত্যক্ষ খরচ নাই। যদি মজুরি থাকতো মজুরি অন্তর্ভুক্ত হতো। আচ্ছা, এখানে প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। 20,000 যোগ 50,000 70,000 মাইনাস 10,000, 10,000 এখানে ব্র্যাকেট দিয়ে দিবা। টোটাল কত তোমার 60,000, একটা শূন্য বেশি আছে। তারপর হচ্ছে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। এখানেও সেম, এই যে প্রারম্ভিক মজুত পণ্যের পাশে কি লিখবা, সমন্বিত ক্রয়। হ্যাঁ, প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয়, এই যে সমন্বিত ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ, এই সমাপনী মজুত পণ্য তো বিয়োগ যাবে, এটা সমন্বিত ক্রয় যাবে, ক্রয় সংক্রান্ত অন্যান্য কোনো খরচ নাই, তো সেম। এই যে প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য ইকুয়াল টু সমন্বিত ক্রয়, টোটাল 82,000 টাকা। আচ্ছা, তারপরে এখন যে টপিকটা ম্যাথ আমরা সলভ করব সেটা হচ্ছে দায়। হ্যাঁ, তো দায় নির্ণয় করো, চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। তো এটা আমরা আর্থিক অবস্থা বিবরণী থেকেই শিখেছি যে কোনটা চলতি দায়। হ্যাঁ, তো এখানে আমরা চলতি দায় খুঁজি। অনুপার্জিত আয়ের আর এক নাম হচ্ছে অগ্রিম আয়। তো আয়ের অগ্রিম দায় ক্রেডিট দিকে যায়, তো অগ্রিম আয় হচ্ছে আমার চলতি দায়, চলতি দায়, শর্ট ফর্মে লিখলাম। আচ্ছা, তারপরে বেতন খরচের বকে আমরা জানি, যেটা তোমরা একটু লিখে নিতে পারো, এটা আমি বারবার লেখাইছি যে অগ্রিম খরচ চলতি সম্পদ। হ্যাঁ, অগ্রিম খরচ চলতি সম্পদ, অগ্রিম আয় চলতি দায়, আয়ের অগ্রিম দায় ক্রেডিট দিকে যায়। তেমনি ভাবে বকেয়া খরচ চলতি দায়, মানে অগ্রিমের উল্টা হচ্ছে বকেয়া। হ্যাঁ, বকেয়া খরচ চলতি দায়, আর তোমার বকেয়া আয় চলতি সম্পদ, বকেয়া আয় হচ্ছে চলতি সম্পদ। ঠিক আছে, তো এখানে বকেয়া বেতন কি, বকেয়া যেহেতু খরচ, তো বকেয়া খরচ হচ্ছে চলতি দায়, তো চলতি দায় লেখো। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে সমাপনী মজুত পণ্য হচ্ছে চলতি সম্পদ। আচ্ছা, এখানে চলতি দায় নির্ণয় করতে বলছে শুধু, তো আমার সম্পদ দরকার নাই। তো চলতি দায়ের কি আছে, চলতি দায় আর কোনো কিছুই নাই, এই দুইটা জিনিসই চলতি দায়। হ্যাঁ, এই দুইটা জিনিসই চলতি দায়, অনুপার্জিত আয় আর বকেয়া বেতন। দেখো এই যে দুইটা জিনিসই চলতি দায়, অনুপার্জিত আয় আর বকেয়া বেতন। চলতি দায়ের পরিমাণ কত, 12,500 টাকা। বুঝা গেছে? তারপরে চলতি দায়ের পরিমাণ কত, তো চলতি দায় চলো দেখি খুঁজে বের করি। আয়কর, ব্যাংক জমা, ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে চলতি দায়। ব্যাংক জমা হচ্ছে চলতি সম্পদ, আর ব্যাংক জমাতিরিক্ত থাকলে সেটা চলতি দায়। ব্যাংক জমা চলতি সম্পদ, আর ব্যাংক জমাতিরিক্ত থাকলে সেটা চলতি দায়। বিবিধ পাওনাদার চলতি দায়, আর বিবিধ দেনাদার হচ্ছে চলতি সম্পদ। খরচের বকেয়া চলতি দায়। হ্যাঁ, প্রাপ্য সুদ এটা চলতি সম্পদ। হয়তো, তো চলতি দায় কয়টা, তিনটা, ব্যাংক জমাতিরিক্ত, পাওনাদার আর বকেয়া বেতন। এই যে ব্যাংক জমাতিরিক্ত, পাওনাদার আর বকেয়া বেতন। তো টোটাল কত, 30,000, 50,000 আর 3,500, 83,500। তোমাদের এগুলার এইচডব্লিউ দিচ্ছি না, এগুলো আমি টেনে সলভ করাই দিচ্ছি, কারণ আছে এক দুইটা করে। তো বিক্রিত পণ্যের ব্যয় সূত্র কি, এগুলো অ্যাকচুয়ালি এই রেওয়ামিল চ্যাপ্টারটার মধ্যে না। বিক্রিত পণ্যের ব্যয়, চলতি দায়, এগুলো হচ্ছে তোমার আর্থিক বিবরণীর মধ্যে। তো আর্থিক বিবরণী চ্যাপ্টারটার একটা পার্ট কিন্তু অনেক সময় মিক্স কোশ্চেন আসে, যে এক একটা চ্যাপ্টারে কোশ্চেন মানে মিক্স করে দেয়, যেমন খ গয় দেয় রেওয়ামিল থেকে এবং ক নাম্বার দেয় আর্থিক বিবরণী থেকে। ঠিক আছে, তো আর্থিক বিবরণী থেকে তোমার এই পার্টগুলো আসছে, তো এগুলো তোমার তেমন একটা ইম্পর্টেন্ট না, তেমন ইম্পর্টেন্ট কিন্তু জাস্ট এই দুইটাই, এই নীতিগত ভুল আর রেওয়ামিল অন্তর্ভুক্ত হবে না। কোশ্চেন যদি এই চ্যাপ্টার বেস্ট করে তাহলে এটাই আসবে, আর বাকিগুলো হচ্ছে তোমার বোনাস। এগুলো হচ্ছে তোমার আর্থিক বিবরণী, আর্থিক বিবরণী থেকে এসেছে। হ্যাঁ, আর্থিক বিবরণী এই চ্যাপ্টারটা, যে কতে আসার মতো টাইপ সমূহ আছে, কতে আসার মতো টাইপ সমূহ আছে, ওটা সলভ করলে তোমাদের হয়ে যাবে, মতো টাইপ আছে, ওটা সলভ করলে তোমার হয়ে যাবে। ঠিক আছে, তো বিক্রিত পণ্যের ব্যয়টা তাও একটু দেখাই দিই। বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করতে হয়, প্রারম্ভিক মজুত পণ্য যে ক্রয় এবং ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য কই, এই যে প্রারম্ভিক মজুত পণ্য, বিক্রিত পণ্যের ব্যয়, ক্রয় বিক্রিত পণ্যের ব্যয়, আমদানি শুল্ক বিক্রিত পণ্যের ব্যয়, মজুরি বিক্রিত পণ্যের ব্যয়, তারপর আর কি আছে, বই পরিবহন না, যে এই কয়টাই। প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় যোগ মজুরি আমদানি শুল্ক, আর সমাপনী মজুত পণ্য বিক্রিত পণ্যের ব্যয়। ঠিক আছে, তো মিলাও। প্রারম্ভিক মজুত পণ্য, এগুলো প্রারম্ভিক মজুত পণ্যের সাথে এগুলো সব যোগ হবে, আর শুধু এটা মাইনাস হবে। দেখো
প্রারম্ভিক মজুত পণ্যের সাথে 3টা দফা যোগ এবং সমাপনী মজুত পণ্য মাইনাস। এই যে দেখো প্রারম্ভিক মজুত পণ্যের সাথে 3টা দফা যোগ এবং সমাপনী মজুত পণ্য মাইনাস, মিলছে? এই যে 10,000, 35,000, 13,000, 5,000, টোটাল 63,000 হয়। এর থেকে সমাপনী মজুত পণ্য মাইনাস করলে 49,000 টাকা থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়। তো বাকিগুলা জাস্ট 1-3 বার করে আসছে, এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। তো এটার মাধ্যমে আমাদের কয়েড টাইপের যে ক্লাসটা, কয়েড টাইপের ক্লাস শেষ হয়ে গেল। তো তোমরা মেইনলি ওই দুইটা টাইপের উপর ফোকাস দিবা, একটা হচ্ছে নীতিগত ভুলের পরিমাণ নির্ণয় করো, আর একটা হচ্ছে কোনটা রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না এটা নির্ণয় করো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।